অদ্ভুত ভালোবাসা পর্ব ৩। নিলয় রুমে এসে নীরা বলে চিৎকার করে ওঠে, আর নীরা মাথা তুলে তাকিয়ে দেখে বড়সড় ধাক্কা খায়। নীরার সামনে দরজায় হেলান দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর নিলয় নীরার সামনে দাঁড়িয়ে ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়কে দেখে নীরার মনেই নাই যে ও শাড়ি পরতেছিল, আর ছেলেটি এখনও ওইভাবেই নীরাকে দেখে যাচ্ছে। নীরা কি করবে বুঝতে না পেরে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ছেলেটির দিকে তাকানো মাত্রই ছেলেটি চলে যায়, আর নিলয় নীরাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা লক করে দেয়। নীরা: আমি আসলে দেখি নাই ওই ছেলেটা এখানে এসে দাঁড়িয়ে আছে, আমি তো শাড়ি পরতে ব্যস্ত ছিলাম। নিলয়: কি হচ্ছিল কি এটা? হ্যাঁ, চোখে দেখো না, চেঞ্জ করার সময় যে দরজা লক করতে হয় সেটা বাচ্চারাও জানে, আর তুমি জানো না? ইডিয়েটের মতো সবসময় না করলে হয় না? কত জ্বালাবে তুমি আমায়? আমি সত্যি দেখি নাই ওই। কি দেখো নাই? হ্যাঁ, কি দেখো নাই? সবাইকে দেখাতে চাও তুমি খুব সুন্দরী? আপনি ছাড়া রুমে কোনো ছেলে আসে না, তো আমি কিভাবে জানবো? আর আপনি আমায় কি ভাবেন? হ্যাঁ, আমি আমার শরীর বাইরের মানুষকে দেখিয়ে বড়াই? তাছাড়া কি, হ্যাঁ, কেউ এতটা আনরেসপন্সিভ কি করে হয়? হ্যাঁ, সামনে কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যায় না? আমি চাই আমার নীরকে শুধু আমি দেখব, শুধু আমি। কিন্তু তুমি? আমি কি? নিলয় কিছু না বলে ড্রয়ার থেকে কাঁচি বের করে নীরার গা থেকে শাড়ি খুলে নিয়ে কাঁচি দিয়ে শাড়ি কুচি কুচি করে কেটে ধপ করে দরজাটা লাগিয়ে চলে গেল। নীরা কিছু বলে না, নীরবে কান্না করতে থাকে। একটু পর নিলয় রুমে এসে অফিসের জন্য রেডি হয়। নীরা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। নিলয় কিছু না বলে নাস্তা না করেই চলে যায়। একটু পর তিশা আসে। কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? আর শাড়ি কাটছো কেন? তোমার ভাই বকেছে। আর তোমার কি ধারণা আমি শাড়ি কেটেছি? অবশ্যই না, কারণ আমি জানি আমার ভাই ছাড়া এ কাজ কেউ করতেই পারে না। তো কি হয়েছিল শুনি? গোসল করে রুমে এসে শাড়ি পরছিলাম, আর কোথা থেকে একটা ছেলে এসে রুমের বাইরে থেকে দাঁড়িয়ে আমায় দেখছিল, কিন্তু আমি তো দেখি নাই। এতেই তোমার ভাই আমায়... বলো কি, তোমায় ওভাবে দেখছে? ছেলেটা এখানে এসে এসব করে গেছে? আরে আমার শরীরে শাড়ি পেঁচানো ছিল। আর ছেলেটাকে? অয়ন ভাইয়া। উনি কে? কে আবার? তোমার গুন্ডার পেয়ারে জানের বন্ধু, যখন তখন বাসায় চলে আসে, অসহ্য। এতে আমার কি দোষ বলো? তোমার ভাই শুধু শুধু আমায় বকে সব সময়। জানোই তো ভাই এমন। তো এখন বসে কান্না করবা নাকি বাইরে যাবে, ভাইয়ার জন্য নাস্তা নিয়ে যাবে? আমি একা যাব না, আমায় আবার বকবে। আমি বাবা তোমাদের মধ্যে যেতে পারবো না। কাবাব মে হাড্ডি হওয়ার কেন ইচ্ছা আমার নাই। আমার কলেজ আছে, যেতেই হবে। ঠিক আছে যাও, আমি কিছু রান্না করে ওর জন্য নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ও, আর এই ফোনটা তুমি রাখো, ভাই আমায় কিনতে দিয়েছিল, সকালে ডেলিভারি পাইছি। আমি সব ঠিক করে দিয়েছি, কোনো প্রয়োজন লাগলে আমায় জানিও। ফোন দিও না, তোমার গুন্ডাকে ফোন করো, ঠিক আছে? ঠিক আছে। তিশা চলে গেলে নীরা রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই অয়ন রুমে ঢোকে। হাই নীরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ধরে ডাকতে পারো, ভাইয়া বলতে হবে না। না, ভাইয়াই ঠিক আছে। আর ও তো অফিসে চলে গেছে। জানি তো, আমি তোমার কাছে আসলাম তোমার সাথে কিছু কথা বলতে। কি কথা? তুমি খুব সুন্দরী নীরা। নিলয় তোমার সাথে যা করছে খুব খারাপ করছে। আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আর তুমি ওর সাথে থাকতেও চাও না। সো তুমি যদি চাও আমি... সো শোনো ভাইয়া, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা যেভাবেই হোক না কেন। আর নিলয় আমার সাথে যাই করুক সেটা আমি বুঝে নিব। আপনি না, ওর বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর ঘর ভাঙতে আসছেন? দেখুন, এ নিয়ে আপনি সেকেন্ড টাইম আমার সাথে কথা বলতে আসবেন না। আর এই কথাগুলো যদিও জানতে পারে তো কি হবে জানেন? আরে আমি তো তোমার ভালোর জন্য কথাটা বললাম। তুমি যদি না চাও তো ঠিক আছে, কিন্তু তোমার মতো নীরা 2-4টে নিলয়ের লাইফে এসছে আর গেছে। তুমি ভালো মেয়ে, তাই তোমায় সাহায্য করতে আসলাম মাত্র। নীরা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলো। সত্যি কি তাহলে আমার কোনো অস্তিত্ব নাই ওর জীবনে? সত্যি নিলয়ের লাইফে আমার মতো অনেক মেয়ে এসছে? না না, ও আমাকে খুব ভালোবাসে, ও এসব কাজ করতেই পারে না। কিন্তু ওর বন্ধু মিথ্যে কথা কেন বলবে? কিন্তু না, আর ভাবতে পারছি না। মুনিরা: ভাবি, একা একা কি এত ভাবছেন? আসেন, আমার ফটোগ্রাফি দেখবেন। নীরা: না, আমার ভালো লাগছে না। আরে ভাবি, আসেনি না। মুনিরা নীরার হাত ধরে টেনে নিয়ে গেল ওর রুমে। তারপর নিজের ট্যাব বের করে নিজের বেশ কিছু ছবি দেখালো। তারপর নিলয় আর মুনিরার একটা ছবি বের করে তাড়াতাড়ি ট্যাব অফ করে দেয়। মুনিরা: আর ফটো নাই ভাবি। নীরা: বন্ধ করলা কেন? আমি ওই ছবিগুলো দেখব? না ভাবি, এগুলো দেখতে হবে না। আজ এগুলো শুধুই স্মৃতি। জানো ভাবি, আগে তো নিলয় আমায় ছাড়া কিছু বুঝতো না, কিন্তু এখন তুমি আসার পর...
নীরা মুনিরার হাত থেকে ট্যাব নিয়ে ফটোগুলা দেখতে শুরু করে। অনেকগুলা পিক অনেক ক্লোজলি। মুনিরা, ভাবি, নিলয় যখন আপনার সাথে থাকবে বলে ঠিক করছে, তো আপনি ওর দায়িত্বটা বুঝে নিন। নীরা ট্যাবটা বিছানার উপর ফেলে রুম থেকে বেরিয়ে আসলো। মুনিরা, তুমি কি ভেবেছ আমি নিলয়কে নিয়ে তোমার সুখে ইচ্ছা আমি পূর্ণ হতে দেব? কখনো না। দেখব এবার তুমি কি করে আমায় নিলয়কে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো। সন্দেহর থেকে বড় বিষ আর পৃথিবীতে দুটো নাই, আর সেটাই খুব যত্নে আমি তোমার মনের মধ্যে ঢেলে দিয়েছি। এখন দেখব তুমি কিভাবে নিলয়কে নিজের কাছে আটকিয়ে রাখো। নিলয়ের মা, কিরে মা, এতক্ষণ কই ছিলি? এই তো, ড্রাইভারকে বলে দিয়েছি, রেডি হয়ে চলে যা। কই যাব? দেখো মেয়ের কথা, আরে তুই নাকি খাবার নিয়ে নিলয়ের কাছে যাবি? হ্যাঁ, আমি সব রেডি করে দিয়েছি, তোদের দুজনেরই খাবার দিয়ে দিয়েছি, একসাথে খেয়ে নিস। যা জলদি বের হো, আমার ছেলেটা না খেয়ে বেরিয়েছে, আর তুইও না খেয়েই আছিস। নীরা, মামুনি, খাবারটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলে হয় না? না, হয় না, রাগারাগি করে বেরিয়েছে, তুই গেলে রাগ কমে যাবে, জলদি যা। নীরা আর কিছু না বলে খাবার নিয়ে বেরিয়ে পড়ে। আজ আর কোনো কিছু নীরার মাথার মধ্যে নাই। অয়ন আর মুনিরার কথাগুলাই নীরার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নীরা অফিসে গিয়ে নিলয়ের পিয়ের কাছে খাবার দিয়ে বেরিয়ে আসে। ড্রাইভারকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের মনে ফুটপাত দিয়ে হাঁটতে থাকে। আর এদিকে মুনিরা নিলয়কে ফোন দিয়ে নীরার নামে ৭-৫ লাগায় অয়নের সাথে কথা বলা নিয়ে। নিলয় তো আরও রেগে যায়। নিলয়ের পিয়ে, স্যার আসবো? এসো। স্যার, নীরা নামের একটা মেয়ে আপনার খাবার দিয়ে গেছে। নিলয়, নীরা কই? উনি তখনই চলে গেছেন। ঠিক আছে, তুমি যাও। নিলয় খাবারগুলো নিয়ে ফ্লোরে ফেলে দেয়। নিলয়ের রাগটা এতে দ্বিগুণ বেড়ে যায়। খুব সাহস বাড়ছে না তোমার? তোমার কত সাহস হয়েছে দেখব আজ। নিলয় অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে নীরা একা একা যেতে থাকে। ঠিক তখনই নিলয় গাড়ি নিয়ে এসে নীরার সামনে ব্রেক করায়। নীরা তো রীতিমতো ভয় খেয়ে যায়। এই শয়তানটা আমার পিছু ছাড়ে না কেন আল্লাহই জানেন। নিলয় গাড়ি থেকে নেমে নীরাকে টেনে গাড়িতে বসায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে আজও নীরার কপালে দুঃখ আছে। নিলয় গাড়ি থেকে নেমে নীরাকে টেনে গাড়িতে বসায়। নীরা ভালোভাবেই বুঝতে পারে আজও নীরার কপালে দুঃখ আছে। গাড়িতে নিলয় নীরার সাথে একটা কথাও বলে না, কিন্তু নীরা বলে, নীরা, আচ্ছা একটা কথা বলেন তো, আমার জন্য কি আপনার আর মুনিরা আপুর কোনো সমস্যা হচ্ছে? বা আমার জন্য আপনার অন্য কোনো কারো সমস্যা হচ্ছে? নিলয়ের কথা শোনার সাথে সাথে জোরে করে গাড়ি ব্রেক করে থামিয়ে নীরার দিকে তাকায়। নীরা নিলয়ের চোখ দেখেই চুপ মেরে যায়। নীরার এই কথাতে নিলয়ের রাগ চরমে উঠে যায়। নিলয় নীরাকে নিয়ে নিলয়ের সেই আগের বাড়ির দিকে যায়। নীরা রাস্তা চিনতে পেরে চিৎকার করে ওঠে, আমি এই বাসায় যাব না, আমায় ওই বাসায় নিয়ে চলেন। নিলয় নীরার কোনো কথা না শুনে জোরে গাড়ি চালিয়ে ওর আগের বাসায় নিয়ে যায়। গাড়ি থামিয়ে নীরার হাত ধরে নামাতে গেলে নীরা হাত ছাড়িয়ে নিয়ে নিজে নিজে নামতে লাগে। নিলয়ের এতে রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়। এক ঝটকায় নীরাকে কাঁধে তুলে নিয়ে গাড়ির দরজা আটকিয়ে বাড়ির লক খুলে নীরাকে সেই বেডরুমে নিয়ে বিছানার উপর ধপ করে ছেড়ে দেয়। আপনি কাজগুলো মোটেই ভালো করছেন না। আপনি এভাবে আমার ভালোবাসা আদায় করতে পারবেন না, আর আমায় আটকেও রাখতে পারবেন না। আপনি কি মনে করেন আমি বুঝি না মুনিরার সাথে আপনার কি চলে? মুনিরা কথা শেষ করার আগেই নিলয় নীরার মুখ চেপে ধরে ঠাট্ঠিয়ে একটা থাপ্পড় মারে। তারপর চিল্লাতে শুরু করে, কি বুঝিস তুই? কি বুঝিস বল? আমার আর মুনিরার মধ্যে কিছু চলছে? কোন ভিত্তিতে তুই এসব বলছিস? হ্যাঁ, কি দেখছিস তুই? মুনিরা আর আমার রাত কাটানো দেখছিস তুই? ও যে আপনাকে ভালোবাসে এতে তো কোনো ডাউট নাই। ভালো তো আমিও তোকে বাসি, তুই ভালোবাসিস আমায়। মুনিরার সাথে আমার কিছু থাকলে অনেক আগেই ওর সাথে আমার বিয়ে হয়ে যাইত। তুই আমার ঘরে থাকতি না, মুনিরা থাকতো। সেটাই, আমার মতো ২-৪টে নীরা আপনার ঘরে নেওয়া কোনো ব্যাপারই না। নিলয় নীরার কথা শুনে নীরার গলা টিপে ধরে। নিলয়, তোর সাহস কি করে হয় নিজেকে অন্যের সাথে তুলনা করার? জানে মেরে ফেলবো একদম। বলেই নীরাকে বিছানারে ছিটকে ফেলে দেয়। এতদিন ধরে আমার কাছে আছিস, তোর কাছে এমন কিছু করেছি আমি যাতে তোর মনে হয় আমি ২-৪টে নীরা আমার ঘরে আনব? বল, কিছু করেছি? স্বামী আমি তোর, তোর ওপর পুরা অধিকার আমার আছে, তাও তোর কাছে আমি অধিকার চাইতে গেছি? বল। সত্যিই তো, ও যাই করুক কখনো আমার সম্মান নষ্ট করার চেষ্টাও করেনি। যেখানে ৪ দেওয়ালের মধ্যে জোর করে আমার সাথে যা ইচ্ছা করতে পারত। নিলয় নীরার বাহু ধরে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে নিজের কাছে টেনে নেয়। নিলয়, এ চোখে একবার তাকিয়ে দেখো তো নীর পাখি, তোমার ওপর আমার ভালোবাসাটা দেখতে পাও নাকি?
নিলয় নিলয়ের চোখের দিকে তাকায়। নিলয়, কি দেখতে পাচ্ছ? আমার রক্তে রক্তে নীরা মিশে আছে। আমি আমি কি করে অন্য কাউকে? বলেই নীরাকে হালকা করে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দেয়। নিলয়, তুমি কখনো বুঝতে পারবে না আমায়। বুঝবে কখন? যখন আমি তোমার পাশে থাকবো না তখন। নিলয় রুম থেকে বের হয়ে যায়। নীরা ধপ করে ফ্লোরে বসে কান্না করতে শুরু করে। একটু পরে নিলয় রুমে আসে। নীরা তাকিয়ে দেখে নিলয়ের ডান হাত রক্তে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে বাড়ি মারা হয়েছে। নীরা দৌড়ে এসে নিলয়ের হাত ধরে চিৎকার করে ওঠে। নীরা, এটা কি করছেন হাতে? পাগল হয়ে গেছেন নাকি? নিলয়, কিচ্ছু হয়নি জান পাখি। তোমায় যে হাতে মেরেছি সেই হাতকে একটু শাস্তি দিয়েছি। নীরা, ঠাস করে একটা থাপ্পড় দিয়ে তোমার পাগলামো বের করে দেব। নীরার কথা শোনার সাথে সাথে নিলয় নীরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নিলয়, আমাকে মাফ করে দাও নীর পাখি। আমি তোমার গায়ে হাত তুলতে চাই নাই। সকালে তোমার উপর রাগ করে এসে ভালো লাগছিল না। পরে মুনিরা ফোন দিয়ে বলছে যে তুমি আর অয়ন নাকি রুমে দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলছো। এই কথা শুনে আমার খুব রাগ হয়। আবার যখন তুমি অফিসে আমার সাথে দেখা না করে চলে আসো আর ড্রাইভারকে না নিয়েই, তখন আমার বেশি রাগ হয়নি। কিন্তু তুমি যখন মুনিরার কথা বললে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি ছাড়া আমি কিভাবে থাকবো বলো? সব সময় আমি টেনশনে থাকি, এই হয়তো তুমি আমায় ছেড়ে চলে যাবে। আমি আর এই টেনশন নিতে পারছি না। যদি যেতে হয় আমায় মেরে ফেলে চলে যাও। আমি তোমাকে সত্যি ভালোবাসি নীর পাখি। ওহ, তার মানে এসব মুনিরার কাজ। আমি কিভাবে ভুলে গেলাম মামুনির কথা। শাকচুন্নি, তোরে আমি দেখে নিব। চুপ, আর একটা কথাও না। উঠো উঠো বলছি। নীলা নিলয়কে বিছানায় বসিয়ে নিলয়ের হাত কোলের মধ্যে নিয়ে ব্যান্ডেজ করতে থাকে। নীরার মুখের ভাব এমন যে মনে হচ্ছে ব্যথা নিলয়ের না, নীরার হচ্ছে। নীরা নিলয়ের হাত ব্যান্ডেজ করে নিজে শাওয়ার নিয়ে নিলয়কে ফ্রেশ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমরা কি বাসায় যাচ্ছি? না নীর পাখি, আগে রেস্তোরাঁতে গিয়ে কিছু খেয়ে নেই, তারপর বাসায় গিয়ে মামুনির হাতের রান্না খেলে হয় না? ঠিক আছে। নীরা, আপনাকে একটা কথা বলি? আগে তুমি করে বলো। বলার সময় হলে বলবো তো। কথাটা কি বলবো? হ্যাঁ নীর, বলো। আপনি মামুনিকে মা বলে ডাকেন না কেন? উনি আপনাকে কত ভালোবাসে জানেন? নিলয়, নীরা, মানুষের জীবনে অনেক কিছু ঘটে জানেন, যা মানুষের কল্পনার বাহিরে। আম্মু জান্নাতবাসী হয়েছে, আম্মুর বদলে আপনি আরেকটা মা পেয়েছেন। মায়ের মূল্য আপনার থেকে কেউ বেশি বোঝে না। এখন মায়ের মূল্য দিচ্ছেন না এমন না হয় মামুনিও আম্মুর মতো। নিলয়, আহ নীর পাখি, এসব বলো না। আমি একটা মাকে দেখছি যার চোখে নিজের ছেলেকে কাছে না পাওয়ার যন্ত্রণায় প্রতিনিয়ত জ্বলছে। ছেলের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল। আর একটা ছেলেকে দেখছি সব বুঝেও না বোঝার ভান করছে, প্রতিনিয়ত তার মাকে কষ্ট দিয়ে যাচ্ছে। নিলয়, আমায় কি করতে বলছো? প্লিজ, অন্তত আমার জন্য হলেও মামুনির সাথে স্বাভাবিক আচরণ করো। চেষ্টা করব। নীরা, থ্যাঙ্কস। নিলয়, নীর পাখি। সরি। কেন? তোমার গালে আমার আঙুলের ছাপ পড়ে আছে। আমায় মাফ করে দাও নীর পাখি। ঠিক আছে। নীর পাখি, আমায় ছেড়ে কখনো যাবে না তো? থাক, তোমার উত্তর দিতে হবে না, কিন্তু শুনে রাখো, বেঁচে থাকতে তোমাকে আমি আমার কাছ থেকে চলে যাইতে দিব না। আর যদি তেমন কোনো প্ল্যান করো তো আমায় মেরে ফেলে যেও, কারণ তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতেও মরে যাব। ওভাবে মরার থেকে তোমার হাতে মরে আমি শান্তি পাবো। চুপচাপ গাড়ি চালান। এই ছেলেটা মরার কথা কেন বলে? ইচ্ছে করে কানের নিচে মেরে দেই। নিলয়, আমরা চলে আসছি নীর পাখি। নিলয় আর নীরা বাসায় আসেন। নিলয়ের হাতে ব্যান্ডেজ দেখে ওর মা, বাবা, তিশা সবাই অস্থির হয়ে পড়ে। কিছু হয়নি মামুনি, গাড়ির সাথে লেগে হালকা কেটে গেছে। নিলয়ের কথা শুনে সবাই নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর নীরা ইশারায় তিশাকে হাত দিয়ে বেস্ট লাইক দেখালো, কারণ নিলয় আজ সবার সামনে ওর মাকে মামুনি বলে ডাকছে। নিলয় ব্যাপারটা বুঝে চুপচাপ রুমে চলে গেল। নীরাও পিছে পিছে গেল, কিন্তু মুনিরা ব্যাপারটা দেখে বেশ থতমত খেয়ে যায়। মুনিরা, কি হলো এটা? আমার প্ল্যানটা এভাবে নষ্ট হয়ে গেল। সব কিছুই উল্টা হচ্ছে। নিলয় ওর মায়ের ওপর দুর্বল হতে শুরু করছে। এটা আর বেশি দূর এগুতে দেওয়া যাবে না, নয়তো আম্মুর প্ল্যান সব ভেস্তে যাবে। এইসব হচ্ছে নীরার জন্য। তোমাকে আমি ছাড়বো না নীরা। নীলা আর নিলয় একসাথে খাবার খেতে আসে। নীরা আজও এসে দেখে সেদিনের মতো মুনিরা আর তিশার পাশের চেয়ার ফাঁকা আছে। নিলয় বসার জন্য এগিয়ে যেতেই নীরা ওর হাত ধরে ফেলে। তিশু, কষ্ট করে উঠে মুনিরা আপুর কাছে এসে বসবে প্লিজ। তিশা, কেন নয় ভাবি, অবশ্যই। আমি তো সর্বদা তোমার সেবায় নিয়োজিত। এই নাও, বসে পড়ো। নীলা নিলয়ের হাত ধরে নিয়ে এসে বসে পড়ে। নিলয় হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে ওকে বোঝার জন্য, কিন্তু বোঝে না। মামুনি, তুমিও বসে পড়ো। নিলয়ের মা, না রে মা,
তোরা খা, আমি তোদের খাবার বেড়ে দেই। আহ মামুনি, এত কথা বলো না কেন? বসতে বলছি বসো, এখানে সবাই বাড়ির মানুষ, যে যারটা বেড়ে খাইতে পারবে। আর মুনিরা আপুকে আমি যত্ন করে খাইয়ে দিচ্ছি। মুনিরা, নীল তুই খাবি কি করে? তিশা তুই ওখানে যা, নীল এখানে আয়, আমি তোকে খাইয়ে দেই। না না আপু, আপনারা তো কষ্ট করতে হবে না, গেস্টকে এত কষ্ট দিতে নাই গো, বাড়ির অকল্যাণ হয় গো, তুমি খাও। মুনিরা, কিন্তু ও খাবে কি করে? কেন আপু, পাশে তো ওনার জলতন্ত মা বসে আছে, উনি থাকতে ওনার ছেলের খাবার কষ্ট হবে কেন? মুনিরা, নীল ওনার হাত থেকে খাবে না। কে বলল তোমায়? উনি খাবে নাকি আপনি মামুনির হাত থেকে খাবেন না? চোখ রাঙিয়ে, হ্যাঁ খাবো, এত কথা না বলে আমাকেও খাইয়ে দাও না, আমার খুব ক্ষুধা লাগছে। শুনলেন তো মুনিরা আপু, ও খাবে আর আপনিও খান। নিলয়ের মা চোখের পানি মুছতেছে আর নিলয়কে খাইয়ে দিচ্ছে। নীরার বাবাও কাঁদছে। হচ্ছেটা কি এখানে? খাবার সময় কি কাঁদে? হ্যাঁ মামুনি, আমারও খুব লোভ হচ্ছে, খাইয়ে দিবে আমাকেও? নিলয়ের মা, ধুর পাগলি মেয়ে, আয়। তিশা, বাহ বাহ, আমি কি উড়ে আসলাম নাকি? নীরা, কেন হিংসে হচ্ছে? তিশা, বইয়েই গেছে আমার হিংসে করতে, আমি বাচ্চা না বুঝলা? তাই? তাহলে তো তোমার বিয়ে দিয়ে যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। ভাবি ভালো হচ্ছে না কিন্তু। বাবাই, তুমি কিছু বলছো না কেন? আরে আরে, আমার বুড়িটাকে এভাবে জ্বালাচ্ছ কেন? তিশা, বাবাই তুমিও। সবাই হেসে ওঠে, কিন্তু মুনিরা এসব দেখে রাগে আর হিংসে জ্বলতে থাকে। মুনিরা, এই কাজগুলো তুমি মোটেই ভালো করছো না নীরা, পস্তাতে হবে তোমায়। আরে মুনিরা আপু, আপনি কিছু খাচ্ছেন না কেন? কি ভাবছেন এত খান? আরে তিশা, মুনিরা আপুকে বড় মাছের মাথাটা দাও। দাঁড়াও, আমি দিচ্ছি। নাও আপু খাও, নে শাকচুন্নি মাছের মাথা খা। মুনিরা, না আমি পারবো না এত বড় মাথা খেতে। মাথা চিবিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে আপনার? পারবেন খান। কেন রাক্ষসিনী, আমার বরের তো ঠিকই চিবিয়ে খেয়েছিস, আর মাছের মাথা খাইতে পারবি না? খা, জম্মের খাওয়া খান। নিলয়ের মাথা তো আর খাইতে পারবি না, সে আশা বাদ দে, ছ্যাঁচড়া মেয়ে মানুষ একটা। এখন থেকে নিলয়ের সামনে আমি আছি, দেখি প্যাকাটি তুই কি করিস, ডাইনি গাছপেতনি। মুনিরা, তোমার প্রতিটি কথার উত্তর আমি দিব নীরা, তৈরি থেকো। নিলয়ের বাবা, তোকে আর আজ অফিস যেতে হবে না, বাসায় রেস্ট নে। নিলয়, না আমাকে যেতেই হবে বাবা, জরুরি মিটিং আছে। নিলয়ের বাবা, কিন্তু মুনিরা, টেনশন করো না মামা, আমি যাব নিলয়ের সাথে। নীরা, কেন রে শাকচুন্নি, খুব শখ না আমার বরের পিছে যাওয়ার? দাঁড়া বের করছি তোর যাওয়া। আজ কোথাও যাওয়া হবে না, মিটিং ক্যান্সেল করে দিন। নিলয় কিছু বলতে গিয়েও বলল না, কারণ নীরা ওকে বারণ করছে। আর নিলয় ভালোভাবেই বুঝল নীরা ওর উপর অধিকার জমাতে শুরু করছে, তাই নীরার কথা অমান্য করল না। মুনিরা, না না নীল যাবে তো, ওর মিটিং আছে। নিলয়, না আমি মিটিং ক্যান্সেল করে দিচ্ছি। নিলয়ের কথা শুনেই নীরার মুখে হাসি ফুটে উঠল। অ্যাট লাস্ট ও ওর বরকে ওই গাছপেতনিটার সাথে যাওয়া থেকে বাঁচালো। মুনিরা, কিন্তু কেন? নীরা, কেন রে কুত্তানি, তোরে বলতে হবে কেনে? নিলয়, স্পেশাল মানুষের আবদার রাখতে তো হবেই। মুনিরা, না আর এভাবে চলতে দেওয়া যাবে না, আম্মুকে যত তাড়াতাড়ি আসতে বলতে হবে, না হলে আমি আমার নীলকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলব। নীরা, বান্দরনি, তোর মনের মধ্যে কি চলে আমি বুঝি না, তোরে যদি এই বাড়ি আর আমার বরের মাঝখান থেকে না সরিয়েছি তো আমার নাম নীরা নাহা। খাওয়া শেষে সবাই সবার রুমে চলে গেল। নিলয়ের মা, নীরা। নীরা, হ্যাঁ মামুনি। নিলয়ের মা, তোর এই ঋণের শোধ আমি কেমনে দিব বল মা? তুই যা চাইবি আমি তাই দিব। আমি আমার ছেলেকে আগের মতো ফিরে পাচ্ছি, সব তোর জন্য। বল তুই কি চাস? নীরা কিছু বলতে যাব, ঠিক তখনই তিশা এসে বলে ওঠে, ভাইয়ের কাছ থেকে মুক্তি। নীরা তিশার কথা শুনে ওর দিকে তাকিয়ে থাকে। নিলয়ের মা, কি যাতা বলছিস? তিশা, হ্যাঁ মা, ভাবি ভাইয়ের কাছ থেকে মুক্তি চায়, কারণ ভাবি ভাইয়েকে ভালোবাসে না। ভাবি তো নিজেই বলেছে ও নাকি চলে যাবে। তুমি বরং ভাইকে বলো ভাবিকে ডিভোর্স দিতে, কি তাই না ভাবি? তিশার কথা শুনে নীরা তার দিকে রাগী একটা লুক দিয়ে কিছু না বলে হন করে রুমে চলে আসে। তিশা, হা 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 হা, ভাবি বলেছিলাম না তুমি ভাইয়েকে ভালোবাসবেই? বাজিতে তুমি হেরে বসে আছো। ভাইয়েকে নিজের মুখে বলবা তুমি ভাইয়েকে ভালোবাসো, দেখে নিও। নীরার রাগে গজগজ করে তিশার ওপর, গুন্ডা ভাইয়ের শয়তানি বোন, আগে যা বলার বলছি, এখন কি আমি তোকে বলছি আমার ওর কাছে থাকতে চাই না? ইচ্ছে করছে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখি। রুমে এসে দেখে মুনিরা নিলয়ের সাথে বসে আছে। নীরা, হায় আল্লাহ, এই কেমন মেয়ে মানুষ বানিয়েছ তুমি, এত বেহায়া।
কি করে বলি ওই শাকচুন্নি, অত্ত বড় মাথের মাথা খেয়েও তোর পেট ভরেনি, আগেই বল, পাশের বাসার বেড়ালের মাথাটা কেটে এনে খাইয়ে দিতাম। ফের চলে এসেছিস আমার বরের মাথা খাইতে। মুনিরা আপু, তুমি তোমার ঘরে না গিয়ে এখানে কেন গো? রেস্ট নিবা না? মুনিরা বিরক্ত ভাব নিয়ে, না ভাবি, আমি একটু নীরারের সাথে কথা বলছিলাম। নীরা, আহা, বাঁচা যায় না, এদিকে আমার বরের পিছে সবসময় ঘুরঘুর করা আর আমায় ভাবি বলে ডাকা। না আপু, ওর তো শরীর খারাপ, ওকে তো রেস্ট নিতে হবে। আপনি বসে থাকলে তো আরও রেস্ট নিবে না। ইচ্ছে করছে তোরে ধাক্কা দিয়ে বের করে দেই প্যাকাটি। মুনিরা, ও তাই তো, নীল তুই শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দেই। নিলয়, না রে, ঠিক আছি আমি। মুনিরা জোর করে নিলয়কে শুইয়ে দিতে গেলে নিলয় তার আগেই নিলয়কে শুইয়ে দেয়। তারপর নিলয় মাথাটা কোলে তুলে নিয়ে বিলি কাটতে লাগেন। নিলয় তো পুরাই শখ খায় নীরার কাজ দেখে। থাক না মুনিরা আপু, আপনার কষ্ট করতে হবে না, আমি তো আছি। হ্যাঁ রে মুনি, তোর ভাবি তো আছে, তুই বরং রেস্ট নে গিয়ে। মুনিরার রাগে চলে গেল। নীরা, দূর হ শাকচুন্নি আমার সামনে থেকে। আপনাকে একটা কথা বলার ছিল। নিলয়, বলো না জান পাখি। নীরা, ওর নাম মুনিরা, মুনি নয়। নিলয়, আমি জানি তো। নীরা, তো আধ্যেক্ষেতা করে মুনি মুনি করেন কেন? হ্যাঁ। নিলয়, কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। নীরা, মোটেই না, আপনি ওকে ভালোবেসে মুনি বলেন, এতে আমার কি? আপনি ওকে মুনি বলেন আর কোলে নিয়ে বসে থাকেন, আমার কি? নীরার কথা শুনেই নিলয় উঠে বসে ঝট করে নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর শরীরের ওপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তারপর নীরার দুপাশে হাত রেখে নীরার মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে শুরু করে। নিলয়, নীর পাখি, সত্যি করে বলো তো, মুনিরাকে তুমি সহ্য করতে পারো না কেন? নীরা, আমি কেন সহ্য করতে পারবো না? হ্যাঁ। নিলয়, সেটাই তো, ভালোবেসে ফেলছো আমায়, সত্যি বলো। নীরা কি বলবে বুঝতে পারছে না। সত্যিই যে নিলয়কেও ভালোবেসে ফেলছে, কিন্তু নীরা কখনই তা স্বীকার করবে না। আর এদিকে নিলয় নীরার এত কাছে এসে কথা বলছে, নীরার সব কথা হারিয়ে যাচ্ছে। নিলয়, কি গো নীর পাখি, কথা বলছো না কেন? নীরা, বাসি না আমি, আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবও না। নীরার কথা শুনেই নিলয় নীরার ওপর থেকে উঠে আসে। নীরা ভালোভাবেই বুঝতে পারে নিলয় ক্ষেপে গেছে, তাই তাড়াতাড়ি ওর কাছ থেকে পালানোর জন্য উঠে যেতে লাগলেই নিলয় নীরাকে বিছানার ওপর ফেলে দিয়ে ওর হাত শক্ত করে চেপে ধরে নীরার ঠোঁটে নিজের ডুবিয়ে দিয়ে পাগলের মতো কিস করতে থাকে। নীরা নিলয়কে ধাক্কা মেরে উঠে রুম থেকে বের হতে নিলে নিলয় নীরাকে দেওয়ালের সাথে আটকে ধরে, আবার নীরার ঠোঁট দুটি নিজের আয়ত্তে করে নেয়। নীরা হাজার চেষ্টা করেও নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। নিলয়ের রাগ এতই উঠে গেছে যে ও কী করছে নিজেই জানে না। নিলয় নীরার ঠোঁটে কিস করেই যাচ্ছে। এক পর্যায়ে নিলয় পিছে থেকে নীরার ব্লাউজের হুক খুলে ফেলে। তখনই নিলয় কিছু একটা মনে করে নীরার কাছ থেকে দুহাত পিছিয়ে পড়ে, আর নীরা পিছে হাত দিয়ে ব্লাউজ ধরে ধপ করে ফ্লোর বসে কাঁদতে শুরু করে। নিলয় ড্রয়িং রুমের একটা ফুলদানি ফ্লোরে আছাড় মেরে রুম থেকে বেরিয়ে যায়। নীরা, আই হেট ইউ নিলয়, আই জাস্ট হেট ইউ বলেই ডুকরে কেঁদে ওঠে। নীরা কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ তিশা নীরাকে ডেকে তোলে। নীরা, কি হয়েছে? তিশা, কি হয়েছে মানে? কখন থেকে ডাকছি, এভাবে এখানে ঘুমিয়ে আছো কেন? আর ফ্লোরে এভাবে কাজ ভেঙে পড়ে আছে কেন? কি হয়েছে? আর ভাইয়াও তো বাসায় নাই, ফোনও বন্ধ, কই গেছে জানো? 11:30 বাজে। নীরা, আমি জানি না। তিশা, এটা কি হলো? 10 কথায় নিমন্ত্রণ করলাম আর তুমি এক কথায় বলছো যাবে না? নীরা, মানে কি? তিশা, কিছু না, বাদ দাও, মামুনি বাবাই টেনশন করছে। ভাইয়া কই গেছে তুমি জানো? নীরা, না, জানি না। তিশা, ঠিক আছে, আমি দেখছি, তুমি ওঠো, খাবে না? বাবাই আর মাকে আমি জোর করে খাইয়ে দিচ্ছি। মুনিরা আপুও বাসায় নাই। নীরা, মুনিরা বাসায় নাই মানে? ও কোথায় গেছে? তিশা, তা তো জানি না, ওর ফোনও বন্ধ। ওই শাকচুন্নি আবার তোমার গুন্ডাটার ভাড় মোটকে দিছে নাকি কে জানে। নীরা, কি যা তা বলছো? তিশা, সত্যি বলছি, মুনিরা আপুরও ফোন বন্ধ আর তোমার গুন্ডারও। আমার মনে হলো তাই বললাম। ঠিক আছে, আমি গেলাম। এর মধ্যে ড্রয়িং রুমে চেঁচামেচির আওয়াজ পেয়ে নীরা আর তিশা দৌড়ে যায়। গিয়ে দেখে নিলয় ড্রিঙ্ক করে একেবারে পুরো মাতাল হয়ে আছে, আর মুনিরা দুহাত দিয়ে নিলয়কে জড়িয়ে আছে। তিশা, দেখো ভাবি, আমার কথাটাই ঠিক, শাকচুন্নি তোমার গুন্ডাটাকে মনে হয়। নিলয়ের মা, বাবা তুই আবার ড্রিঙ্ক করছিস? নিলয়, হ্যাঁ করছি, আরও করব, তোমার কি? মুনিরা, আপনি কে ওর ব্যাপারে কথা বলার, যান এখান থেকে।
মুনিরার কথা বলার পর্যায়ে নিলয় পড়ে যেতে নিলে মুনিরাকে জড়িয়ে ধরে। এটা দেখে নীরা গিয়ে নিলয়কে মুনিরার কাছ থেকে সরিয়ে নিলয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আর নিলয় গিয়ে ওর মায়ের কোলে গিয়ে পড়ে। এটা দেখে মুনিরা রেগে যায়। মুনিরা, হাউ ড্যার ইউ স্টুপিড গার্ল, তোমার সাহস কি করে হয় নিলয়ের গায়ে হাত তোলার? কে তুমি ওকে থাপ্পড় মারার? মুনিরার কথা শেষ হতে না হতেই নীরা ঠাস করে একটা থাতিয়ে একটা থাপ্পড় মেরে দেয় মুনিরার গালে। আর মুনিরা ফ্লোরে ছিটকে পড়ে যায়। আর নীরা চিল্লাতে শুরু করে, আপনি কি মনে করেন আমি আপনার মনের আশা কি বুঝি না? সাহস কি করে হয় মামুনির সাথে এভাবে কথা বলার? কোন অধিকারে আপনি আমাদের পরিবারের ব্যাপারে কথা বলেন? হ্যাঁ, আমি বউ ওর, আমার পুরা অধিকার আছে ওর ওপর, যা ইচ্ছা করতে পারি ওর সাথে। আপনি কোন অধিকারে ওর পিছে আঠার মতো লেগে থাকেন? হ্যাঁ, কি মনে করেন আমি বুঝি না? তিশা, বাহ ভাবি বাহ, তুমি তো কামাল করে দিলে, ক্যারি অন। নীরার রণচণ্ডী রূপ দেখে আর ওর হাতের মার খেয়ে মুনিরা চুপ করে থাকে। নীরা, তিশা, এক মগ তেঁতুলের পানি আমার রুমে নিয়ে এসো। আর মুনিরা আপু, এই সংসারটা আর নিলয়ও আমার, আমি বেঁচে থাকতে এগুলোর কিছুই তুমি পাবে না। তাই আমার সংসার, আমার বর, এর থেকে 100 হাত দূরে থাকো, নয়তো আমি কি করব নিজেও জানি না। তিশা, এই না হলে আমার ভাবি, এটাই তো এতদিন হলো চাইছি। আই এম সো প্রাউড অফ ইউ ভাবি। নীরা, তিশা জলদি আসো। বলেই নিলয় নীরাকে টানতে টানতে বাথরুমে নিয়ে যায়। শাওয়ার অন করে নিলয়কে শাওয়ারের নিচে বসিয়ে দেয়। তিশা, ভাবি কই তুমি? নীরা, ওয়াশরুমে আছি, এখানে আসো। তিশা নীরাকে মগ ভর্তি তেঁতুল পানি দেয়। নীরা, হাঁ করে এটা খেয়ে নিন। নিলয়, না আমি খাবো না। তুমি আমায় মারলে কেন? তুমি সবসময় আমার সাথে এমন করো, আর আজকেও তুমি। কথা শেষ হবার আগেই নীরা নিলয়ের চুলের মুঠি ধরে তেঁতুল পানি জোর করে খাইয়ে দেয়। নীরা, তুই খাবি না, তোর বাপ খাবে শালা। তিশা, ভাবি আমি কিন্তু ভাইকে বলে দিব তুমি ভাইকে বকছু। নীরা, তুমি এখন এখান থেকে না গেলে তোমাকেও ধরে এটা খাইয়ে দিব। নীরা জোর করে নিলয়কে তেঁতুল পানি খাইয়ে বমি করিয়ে নিলয়ের পেট থেকে সব মদ বের করে দেয়। তারপর নিলয়কে গোসল করিয়ে নিলয়ের মাথা মুছিয়ে দেয়। আমি বাহিরে যাচ্ছি, চেঞ্জ করে নিন। নিলয়, কেন, তুমিই করিয়ে দাও। নীরা, ঠিক আছে। বলেই নিলয়ের প্যান্ট ধরে টান দিতে গেল। নিলয়, আরে না, আমি পারবো। নীরা, ঠিক আছে, জলদি আসেন। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে খাবার নিয়ে আসে। নিলয় বের হয়ে দেখে নীরা খাবার নিয়ে বসে আছে। নিলয় নীরাকে দেখে কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। নীরা এতে আরও ক্ষেপে গেল। নিলয়কে টেনে এনে সোফায় বসিয়ে দিল। হা করেন। নিলয়, খাবো না, ভালো লাগছে না। নীরা, কেন, ওইসব ছাইপাশ গিলতে খুব ভালো লাগে, আর খাবার খাইতে ভালো লাগবে না? বলেই নীরা নিলয়ের মুখে খাবার গুজে দিল। খুব সাহস বাড়ছে না আপনার? খুব, যা বলার মতো না। কি ভাবছেন যে আমি কিছু বলি না জন্য কিছু বলবো না? বলছে আর নিলয়ের মুখ ভর্তি করে খাবার খাইয়ে দিচ্ছে। নিলয়, আস্তে খাওয়াও না, লাগছে তো। নীরা, লাগুক, লাগার জন্যই দিচ্ছি। একটা কথা বলবেন না, যেভাবে খাওয়াচ্ছি সেভাবেই খাবেন। বেশি কথা বললে এই ভাতের থালা দিয়েই আপনার মাথায় বাড়ি মেরে দিব। নীরার ঝাড়ি শুনে নিলয় বেচারা চুপ মেরে গিয়ে মুখ ভর্তি করে খাইতে শুরু করে। নীরা, মুনি মুনি মুনি, কিসের এত ঢলাঢলি ওর সাথে? হ্যাঁ, কোনো জন্মে কারো সাথে গল্প করেন না, ওর সাথে তিনবেলা কিসের গল্প? হ্যাঁ, আর একবার যদি দেখি ওই শাকচুন্নি পেতনি ডাইনিটার সাথে খেজুরে প্যাচাল পারতে, তো কানের নিচে এমন একটা দিব না, জন্মের মনে গল্প করা ঘুচিয়ে দিব। মনে থাকবো? নিলয় মাথা নেড়ে সম্মতি দিল, কারণ ও ভাবতেও পারেনি নীরার এই একটা রূপও আছে। খাইয়ে দিয়ে নীরা সব পরিষ্কার করে চেয়ার টেনে নিলয়ের সামনে বসে। নীরাকে ওভাবে বসতে দেখেই নিলয় একটু পাশে সরে বসে, কারণ নীরাকে দেখেই ওর ভয় লাগছে। কারণ পুরুষ মানুষ হাজার বলবান হলেও তার স্ত্রী যখন রেগে যায় তখন সে স্ত্রীর কাছে বেড়াল হয়ে যায়। নীরা আচমকাই নিলয়ের হাত টেনে নিজের মাথায় টেনে নিয়ে নেয়। ভালোবাসা নামায়? নিলয়, নিজের থেকেও বেশি। নীরা, তো আমার মাথায় হাত রেখে বলেন, জীবনে কখনো ড্রিঙ্ক করবেন না, মামুনির সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিকমতো অফিসের কাজ করবেন, আর বাজে বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করবেন। নিলয়, এত কিছু কেন? বেশি মনে হচ্ছে তো আমায় ছেড়ে দিন। নিলয়, কি বলছোটা কি? নীরা, আমায় কাছে রাখতে হলে আমার কথা মতো চলতে হবে। পারলে বলেন, না পারলে বলেন কাল বাসায় চলে যাব। নিলয়, আমি তোমার মাথায় হাত রেখে বলছি, এখন থেকে তুমি যেভাবে চাইবে সেভাবেই চলবো। নীরা, যান, এখন শুয়ে পড়েন, আমার একটা কাজ আছে, কাজটা করে আসছি। নিলয় গিয়ে চুপচাপ শুয়ে পড়ে, আর নীরা মুনিরার ঘরে যায়। নীরাকে দেখেই মুনিরা দাঁড়িয়ে যায়। মুনিরা, তুমি এখানে কি করছো? নীরা,
আমার ঘর, আমি যখন তখন যেখানে আসতে পারি। তুমি বলার কে? তুমি কি মনে করো তোমার সাথে গল্প করার জন্য আমি এখানে আসছি? মুনিরা, তুমি কিন্তু বেশি বেশি করছো ভাবি। নীরা, হা হা হা, ভাবি? হ্যাঁ, তুমি কি মনে করো আমি এতই বোকা? আমি কিছু বুঝি না? মুনিরা, কি বলছো তুমি? নীরা, আরে নাটক বন্ধ করো, আমি নিলয় না, বুঝছো? তোমার নাটকে আমি ভুলবো না। আমি তোমার বয়সে ছোট, কিন্তু এত ছোট না যে তোমার ভাবচক্কর বুঝি না। তাই খোলস পল্টে আসল রূপটা বের করো। মুনিরা, সত্যিটা যখন জেনেই গেছো তাহলে আর লুকাবো কেন? যা আমার তা আমি ইজের করেই ছাড়বো, অ্যাট এনি কস্ট। তোমাকে আমার নীলের কাছে থাকতে দিব না। সেই ছোট্টবেলা থেকে আমি ওকে ভালোবাসি। কতভাবে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ওকে বুঝাতেই পারলাম না। তার আগেই তুমি ওর জীবনে চলে আসলা, উড়ে এসে জুড়ে বসেছে। তোমাকে তো ওর জীবন থেকে সরতেই হবে, জীবিত বা মৃত। তিশা, মুনিরা আপু, কি বলছো তুমি এসব? নীরা, তুই এখানে কেন? মুনিরা, আর তুই তিশা কে? তুই কে? হ্যাঁ, কে তুই? কে সবসময় দেখি এই মেয়েটার চামচামি করিস? তিশা, মুখ সামলে কথা বলো আপু, সবাই তোমার মতো নোংরা মনের মানুষ না। মুনিরা, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখে নিব তোদের। একবার শুধু নীল আমার হয়ে যাক। নীরা, সেই আশা তোর কোনোদিনও পূরণ হবে না। মুনিরা, হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস আমাকে তুই তোকারি করো? নীরা, বাস, অনেক বলছিস। তুই কে? তোরে সম্মান দিয়ে কথা বলতে হবে? কি মনে করিস নিলয়কে বিয়ে করে এইসব সম্পত্তি নিজের দখলে করে নিবি? আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও করতে পারবি না। মুনিরা, নীলকে আমি কোনোদিনও তোমার হতে দিব না। নীরা, ও আমার দূরে গেল কবে যে আমার হতে দিবি? তুইও বড় আমার, ভালোবাসি আমি ওকে, আর ও আমাকে ভালোবাসে। আমাদের মাঝখানে আসার চেষ্টাও করবি না, বেহায়া মেয়ে। লজ্জা বলে কোনো জিনিস থাকলে নিজের মুখটা আর আমাদের কাউকে দেখাবি না। নিলয়ের জীবন থেকে চলে যা শাকচুন্নি। আর লাস্টবার বলছি, নিলয়ের আশেপাশে আসার চেষ্টাও করবি না। শুধু আমার। চল তিশা। তিশা, ভাবি, ভাই জানে? নীরা, কি? তুমি ভাইকে ভালোবাসো? চুপচাপ গিয়ে ঘুমাও, অনেক রাত হইছে। বলেই নীরা নিজের রুমে চলে গেল। গিয়ে দেখে নিলয় গুটিসুটি মেরে বিছানার এক কোণায় ঘুমিয়ে আছে। নীরা গিয়ে নিলয়ের গায়ে চাদর জড়িয়ে দিয়ে একপাশে ঘুমিয়ে পড়ল। আজকেও নীরা নিজেকে নিলয়ের বুকের মধ্যে নিজেকে আবিষ্কার করে, কিন্তু আজ নিলয় নয়, ও নিলয়কে জড়িয়ে আছে। নীরা খেয়াল করে দেখে ওর বুকের ওপরে শাড়ির আঁচল নাই, সেটা নিলয়ের পিঠের নিচে। নীরা কি করবে বুঝতে পারছে না। এরকম বিব্রতকর পরিস্থিতিতে ওকে পড়তে হবে ও ভাবতেই পারেনি। নীরা আস্তে আস্তে উঠতে গেলে নিলয় ওকে এক ঝটকায় পিছে দিক ঘুরিয়ে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে। নিলয়, আমার এখনো ঘুম হয়নি, চুপচাপ শুয়ে থাকো। নড়াচড়া করলে সারা দিন এভাবে জড়িয়ে শুয়ে থাকব। নীরা, লজ্জা করে না আপনার? দেখতে পাচ্ছেন না আমার? নিলয়, তোমার কি নির্পাখি, বলো। নীরা, আমার। নিলয়, তোমার কি, বলোই না। নীরা, আমার গায়ে। নিলয়, তোমার গায়ে। নীরা, নিলয়, নির্পাখি, আমি কি পরপুরুষ যে তোমায় জোর করে বিছানায় জড়িয়ে আছি, যে এমন ছটফট করছো? নীরা, একদম বাজে কথা বলবেন না। নিলয়, ঠিক আছে, করব না তো, চুপচাপ থাকো। নীরা কিছু বলতে গিয়েও বলে না, চুপ হয়ে যায়। নিলয়, নির্পাখি? নীরা, নিলয়, তোমার মধ্যে কি আছে যে তোমার থেকে দূরে থাকতেই পারি না আমি? নীরা, নিলয়, আমার কাছে আসলেই এমন চুপ মেরে যাও কেন? কাল তো ঠিকই ঝাঁসি কি রানী হয়েছিলে, আর আমার কাছে আসলেই। নিলয় কথা বলছে আর নীরার কানের লতিতে আঙুল ঘোরাচ্ছে, আর নীরা নিলয়ের স্পর্শে নিজকে কোনো এক অজানায় হারিয়ে ফেলে। নিলয় আঙুল দিয়ে আস্তে আস্তে নীরার কান বেয়ে গলা দিয়ে বুকের কাছে নিয়ে আসতেই নীরা ওর হাত ধরে ফেলে, আর নিলয় নীরার ঘাড়ে গভীরভাবে কিস করে। এতে নীরা ওর শরীরের ভর নিলয়ের ওপর ছেড়ে দেয়। নিলয় উল্টে নীরাকে নিজের নিচে ফেলে দুহাতে নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরা নিলয়কে আজ কোনো বাধা দেবার চেষ্টাই করছে না। নিলয়ের ভালোবাসার ছোঁয়ায় নীরা পাগল হয়ে যায়, চোখ বন্ধ করে ফেলে ও। নিলয় নীরার ঠোঁট ছেড়ে গলায় গভীরভাবে কিস করতে থাকে। অজান্তেই নীরা নিলয়ের চুল মুঠো করে ধরে টানতে থাকে। আচমকাই নিলয় নীরাকে ছেড়ে উঠে বসে পড়ে। নিলয়, নির্পাখি, কাজটা তুমি মোটেই ঠিক করলা না। নীরা, আমি কি করলাম? নিলয় নীরার খুব কাছে গিয়ে কানে নিজের ঠোঁট লাগিয়ে বলে, নিলয়, আমি তোমার কাছে আসলাম আর তুমি আমায় আটকালে না কেন? নিলয়ের ঠোঁটের স্পর্শে নীরা আবার চোখ বন্ধ করে ফেলে, কিন্তু নিলয়ের কথাটা শুনে নিলয়ের দিকে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে। নীরার কথা শুনে নিলয় আবার ওর ঠোঁটে হালকা করে কিস করে। নীরা পাখি, এভাবে আমার দিকে তাকালে কিন্তু আমি এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি কি যে করব নিজেও জানি না।
নিলয়ের কথা শুনেই নীরা নিলয়ের থেকে চোখ নামিয়ে নেয়। নীরা পাখি, তুমি জানোই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তো আমার এত কাছে আসো কেন? হ্যাঁ, তাও এই অবস্থায়। নীরা, আমি কি ইচ্ছা করে এভাবে আপনার কাছে এসেছি নাকি? নিলয়, জানো তো নীর পাখি, আমাদের এখনও শরীয়ত মোতাবেক কবুল পরে বিয়ে হয়নি। যতদিন আমাদের বিয়ে সব নিয়মকানুন মেনে না হচ্ছে ততদিন তোমায় আমি নিজের করে নেব না। তাই এখন তোমায় আমাকে তোমার কাছে যাওয়াতে বাধা দেওয়া উচিত ছিল। কাজটা তুমি মোটেই ভালো করলা না। দ্বিতীয়বার এই ভুল আর করবা না, বুঝলা? আমি তোমার কাছে যেতে গেলে আমাকে বাধা দিবা, বুঝলা? যত্ত সব। হাঁ। বলেই নীলাই উঠে হনহন করে ওয়াশরুমে চলে গেল। নীরা তো পুরাই বোকা বনে চলে গেল। নীরা, মানে কি হলো এটা? আমি কি কর বেয়াদব ছেলে? আমি কি তোকে বলি আমার কাছে আসতে? শালা তুই তো আমার কাছে জোর করে আসিস, আবার আমাকেই কথা শোনানো। দেখে নিব তোকে, বনমানুষ, রাক্ষস কথাকার। হ্যাঁ। নিলয় ওয়াশরুম থেকে বের হতেই নীরা নিলয়কে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিলয়, এটা কি হলো? দাঁড়াও দেখাচ্ছি। নিলয় বাহিরে থেকে ওয়াশরুমের দরজা লক করে দেয়, তারপর নিজে অফিসে যাবার জন্য রেডি হতে থাকে। নীরা গোসল সেরে বাহিরে বেরোতে গিয়ে দেখে দরজা লক। ও ভালোভাবেই বুঝলো যে এটা নিলয় ছাড়া কারো কাজ নয়। নীরা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। শোনেন, এটা যে আপনার ছাড়া কারো কাজ নয় সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। তাড়াতাড়ি দরজা খোলেন, না হলে আমি কি যে করব আপনার সাথে ভাবতেও পারবেন না। নিলয়, না না নীর পাখি, আমি মাত্রই গোসল করলাম, আর গোসল করতে পারবো না। আর আমার অফিসে অনেক কাজ, যা করার রাতে করো। নীরা, একটা বাড়ি মেরে আপনার মাথাটা ফাটিয়ে দিব বচ্ছেলে, সব সময় উল্টাপাল্টা ভাবনা। নিলয়, মাথা ফাটালে তো তোমাকেই দৌড়াতে হবে আমাকে নিয়ে হসপিটালে, তখন তোমার অনেক কষ্ট হবে। তোমার এত কষ্ট আমি দেখতে পারবো না গো। তার চেয়ে বরং মিষ্টি করে আমায় দরজা খুলতে বলো, আমি দরজা খুলে দেই। আপনার সাথে মিষ্টি করে কথা বলতে আমার বই গেছে। ঠিক আছে নীর পাখি, তাহলে থাকো, আমি অফিসে চলে গেলাম। নীরা, এই না না প্লিজ। নিলয়, তো বলো, দরজাটা খুলে দিন না প্লিজ। নিলয়, হচ্ছে না। নীরা, শোনেন না, দরজাটা খোলেন না প্লিজ। নিলয়, এটা কি হচ্ছে? আমি কি কোনো হকার আমায় এভাবে রিকোয়েস্ট করছো? হাজব্যান্ড আমি তোমার, একটু রোম্যান্টিকভাবে বলো না। নীরা, মজা নিচ্ছিস বেয়াদব ছেলে? নে নে, তোরই টাইম দেখে নিব তোকে। জানু, দরজাটা খোলো না প্লিজ। নিলয়, ওয়াও, জানু, আমি এক্ষুনি নিচে গিয়ে তিশাকে পাঠিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি এখানেই অপেক্ষা করো, জানো, ঠিক আছে? নীরা, মানে কি? আপনি তিশাকে কেন ডাকবেন? নিজের হাত নেই আর এত সময় আমি দাঁড়িয়ে থাকব? নিলয়, জানু, এটা তোমার পানিশমেন্ট, আমায় তখন বাধা দাওনি তাই। নীরা, হচ্ছেটা কি? হ্যাঁ, কিসের মধ্যে কি আনছেন আপনি? নিলয়, নীর পাখি, তুমি ছোট্ট একটা পাখি, তুমি এত কিছু বুঝবা না, আমি নিচে গিয়ে তিশাকে পাঠিয়ে দেই। বলেই নিলয় চলে গেল। নীরা, খচ্চর পোলা, আমারে পানিশমেন্ট দেখাও তুমি, দেখে নিব আমি তোমারে। তিশা, ভাবি, ভাবি, কই তুমি? আমাকে ডেকে নিজেই হাওয়া হয়ে গেলে। নীরা, না গো ননদিনী, হাওয়া হব কেন? লুকোচুরি খেলছি তো তাই। তো দয়া করে দরজাটা একটু খুলে দাও, আমি বের হই। তিশা, তুমি বাহিরে থেকে দরজা আটকিয়ে কি করছো? নীরা, ও মা, জানো না, আমি তোমাকে দিয়ে দরজা খোলাবো বলে বাহিরে থেকে দরজা আটকিয়ে আবার ভ্যানিশ হয়ে ভেতরে বসে আছি। তিশা, এ মা, এটা কখনো হয় নাকি? নীরা, হয় না? জানোই তো। গাধার মতো প্রশ্ন করছো কেন? বজ্জাতার আড্ডি। দু ভাই বোনে দরজা লক করে চলে গেল, আর বোন এসে দরজা খুলে দেওয়া বাদ দিয়ে গাধার মতে প্রশ্ন করছো। তিশা, কি ভাই তোমাকে আটকে গেছে? নীরা, কই না তো, তোমার ভাই তাই আমায় আটকাতে পারে বলো? তিশা, হ্যাঁ সেটাই তো। নীরা, আমার একটা কাজ করে দিবা ননদিনী? তিশা, হ্যাঁ বলো না ভাবি। নীরা, জিগা গাছ চিনো? তিশা, হ্যাঁ চিনি তো, কি করবা? নীরা, ওই গাছের একটা ডাল এনে দিতে পারবে? তিশা, হ্যাঁ কেন পারবো না, কিন্তু কি করবা? নীরা, জিগা গাছের ডাল দিয়ে তোমাদের দু ভাই বোনকে ইচ্ছামতো পিটাবো। আমায় এখানে আটকে রেখে উনি চলে গেল, আর তুমি এসে মজা শুরু করছো? জলদি দরজা খোলো, নয়তো সত্যি তোমাদের কপালে দুঃখ আছে। তিশা, আরে না ভাবি, ওয়েট ওয়েট, নাও এবার এসো, আমি গেলাম। তিশা বলেই দৌড়। নিলয়ের মা, কিরে দৌড়াচ্ছিস কেনে? তিশা, কই দৌড়াচ্ছি আমি তো কলেজে যাচ্ছি। নিলয়ের মা, তাই, তাহলে বই ব্যাগ ছাড়াই? তিশা, ওহ মামুনি তুমিও না, এই যে সব নিলাম আর আমি গেলাম, বাই বাই, বাই মামুনি, বাই ভাবি। বলেই দৌড়। নীরার কথা শুনেই নিলয় পিছে ঘুরে নীরাকে দেখে হাঁ হয়ে যায়। নিলয়, বাহ, আমার নীর পাখিটাকে আজ মিষ্টি পাখি লাগছে।
কিন্তু এই মেয়েটা আমার কেন সাজছে? হ্যাঁ, আমায় পাগল না করে ছাড়বে না। ও এমনিতেই ছোট্ট পাখি, তার উপর এমন সাজলে সবাই নজর দিবে না? আবার চুলটাও ছেড়ে দিচ্ছে কেন শুনি? কাকে দেখাতে হবে? দাঁড়াও দেখছি। নিলয়ের মা: কিরে মা, কোথাও যাবি? নীরা: হ্যাঁ মামুনি, কলেজে যাব। নিলয়ের মা: খেয়ে নে, আর নিলয় যাবার সময় বৌমাকে কলেজে নামিয়ে দিয়ে যাস। নীরা: না, আমি একাই যেতে পারবো। নিলয়: আমি জানি পারবেন, বেশি কথা না বলে খেয়ে আসেন, আমি গাড়িতে অপেক্ষা করছি। বলেই নিলয় বের হয়ে গেল। নীরা: বজ্জাত পোমা, গুন্ডা একটা, উনি যা বলবে আমার তা শুনতে হবে। কেন রে, কে তুই, আমার বর? না, কি বলছি আমি এসব? ও তো আমার বরই না। নীরা, তুই পাবনার টিকিট কাট, অল্প কিছু দিনের মধ্যে তোরে পাবনা যাইতে হবে। নিলয়ের মা: কিরে মা, কি ভাবছিস এত? নীরা: না কিছু না, মুনিরা আপুকে দেখছি না। নিলয়ের মা: সকালে উঠে ব্যাগপত্র নিয়ে চলে গেল, তোরা ঘুমিয়েছিলি তাই কিছু বলেনি, পরে ফোন করবে। নীরা: বাহ, তাই নাকি? হঠাৎ চলে গেল? নিলয়ের মা: আপদ বিদায় হয়েছে, ওর কথা আর ভাবতে হবে না। নীরা: মামুনি, তুমি বুঝছো না, ও যে কি তা আমি ভালোভাবেই বুঝেছি। কি যে করবে ও? আচ্ছা, আমি আসছি। নিলয়ের মা: দেখে শুনে যাস মা। নীরা: মামুনি, বাই। নীরা বের হয়ে দেখে নিলয় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে ফোনে গেমস খেলছে। নীরা: না, আমার গুন্ডাটাকে তো আজ হেব্বি লাগছে দেখতে, একদম চাকাচাক। আবার প্রাস খাইলাম, কিন্তু এভাবে আমি যেমন তাকিয়ে আছি তাহলে বাহিরের সব মেয়েও তাকিয়ে থাকবে। না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। ভাব নীরা, ভাব। আহ, কে আছো? আমায় বাঁচাও, পড়ে গেলাম গো। নীরার কথা শুনে নিলয় তাকিয়ে দেখে নীরা মাটিতে পড়ে আছে। নিলয় ধরফর করে নীরাকে তুলতে গেল, আর নীরা 2 হাত ভর্তি মাটি নিয়ে নিলয়ের শার্টে মাখিয়ে দিল। নিলয়: নীর পাখি, এটা কি করলে? নীরা: বাজে দেখাচ্ছিল, যান চেঞ্জ করে আছেন। নিলয়: কিন্তু তুমি তো। নীরা: আমার হাত পা আছে, পড়ে গেলে উঠতে পারি, আপনি জলদি যান, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। নিলয় কিছুই বুঝল না ওর সাথে কি ঘটে গেল। ও বাড়ির মধ্যে ঢুকে গেল চেঞ্জ করার জন্য। নীরা: কি বাবাজি, আমায় আটকে রেখে আসছিলে না? এটা তার শাস্তি। হ্যাঁ, চিনো আমায়, বেটা বজ্জাত। একটু পর নিলয় বের হয় চেঞ্জ করে। নিলয়কে দেখে নীরা হাঁ হয়ে যায়, কারণ ওর এবারের ড্রেস আপ আগের চেয়ে আরও জটিল। হোয়াইট টি শার্ট, বুক বরাবর কাটা, বুকের লোমগুলো হালকা দেখা যাচ্ছে, হোয়াইট প্যান্ট, চোখে সানগ্লাস। নীরা: এটা কি হলো? নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে। এটা কি করলাম? এর থেকে আগে একটু কম সুন্দর দেখাচ্ছিল। নিলয়: জান পাখিটা, এখন কেমন লাগছে? নীরা: খুবই বাজে। নিলয়: নীরা, মিথ্যা কথা একদম বলবা না, আমি জানি আমায় খুব সুন্দর দেখাচ্ছে, না হলে তুমি এমন করে তাকিয়ে থাকতে না। নিলয়ের কথা শুনেই নীরা অন্যদিকে তাকালো। নীরা: কি যে করিস না তুই নীরা, এভাবে তাকিয়ে থাকার কি আছে? কি ভাবলো? নিলয়: জান পাখিটা, আমি কিচ্ছু মনে করিনি জানো। বলেই নিলয় নীরার সামনে এসে দাঁড়ায়। নীরা: এটা দিয়ে চুলগুলো বেঁধে নাও। নীরা: চুলের কাটা আবার আনলেন কেন? দেখছেন না আমার চুল ভেজা, পানি পড়ছে চুল থেকে। নিলয়: এই জন্যই চুল বাঁধতে বলছি, কারণ এ সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, বাহিরের কারো না। তাড়াতাড়ি চুল বেঁধে গাড়িতে ওঠো। নীরা: আজব তো, চুল থেকে পানি পড়ার মধ্যে আবার কিসের সৌন্দর্য লুকিয়ে আছে? নীরা চুল বাঁধছে, আর নিলয় 1 পা 2 পা করে একদম নীরার গা ঘেঁষে দাঁড়ালো। তারপর নীরা গালে 2 হাত রেখে নীরার মুখ উঁচু করে কিস করতে যাবে, ঠিক তখনই নীরা নিলয়ের পায়ে জোরে পা দিয়ে গুতা মারে। নিলয়: আল্লাহ গো, এটা কি করলে নীরা? আহ! নীরা: কেন বাধা দিলাম? আপনি তো একটু আগে বললেন আপনি যখন আমার কাছে আসবেন তখন যেন আপনাকে বাধা দিই, তাই আর কি। চলেন চলেন। বলেই নীরা গাড়িতে উঠে গেল। নিলয়: এ কেমন লে রে বাবা, আমার কথায় আমাকেই ফাঁসালো। বলেই নিলয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নিলয়কে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়, আর বলে যায় অফিস থেকে ফেরার পথে নীরাকে নিয়ে যাবে। নীরার অনেক দিন পরে আজ কলেজে এসে খুব ভালো লাগলো, কিন্তু ওর খারাপ একটাতেই লাগলো, আশিক ওর সাথে কথা বলছে না। অনেক চেষ্টা করলো আশিকের সাথে কথা বলার, কিন্তু আশিক কথাই বলে না। কলেজ শেষ হবার পর নীরা আশিকের হাত ধরে টানতে টানতে ক্যাম্পাসে নিয়ে গেল। ওখানে গিয়ে দেখে নিলয় ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর নিলয়কে ঘিরে কিছু মেয়েও বসে আছে।
একটা মেয়ে আবার নিলয়ের গা ঘেঁষে বসে আছে, আর নিলয়ের সাথে সবাই খুব হাসি তামাশা করছে। নীরার এসব কাণ্ড দেখে মনেই নাই ও আশিকের হাত ধরে আছে। আশিক, আহ নীরা, কি করছো? আমার হাতে লাগছে তো। নীরা আশিকের হাত ছেড়ে দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসে, নিলয়কে কিছু না বলে। নীরার এরকম ব্যবহারে আশিক তো আরও রেগে যায়। সেও কলেজ থেকে বেরিয়ে আসে। আশিক বাহিরে এসে দেখে নীরা কারো বাইকে উঠে বসে নখ কামড়াচ্ছে। আশিক, কার বাইক এটা? নীরা, জানি না। আশিক, জানিস না মানে? তো এভাবে বসে আছিস কেন? নীরা, আমার মন চাইছে তাই। আশিক, নিজেকে কি ভাবিস? হ্যাঁ, সব তোর কথা মতো চলবে? সেদিনের পর থেকে নো কল নো খবর। আমার কলটাও তুই রিসিভ করিস না কেন? ওই নিলয়ের ভয়ে? তোকে আমি আগেও বলছি আর এখনও বলছি, আমি মরতে ভয় পাই না, কিন্তু তোকে ছাড়তে পারবো না। কিন্তু তুই কি করলি? তোর সাথে আমার কোনো কথা নেই। নীরার কানে কেন কোনো কথাই যাচ্ছে না। ওর চোখে নিলয়ের ওই বন্ধুদের সাথে গল্প বলার দৃশ্য ঘুরপাক খাচ্ছে। আশিক, কিরে, কথা কানে যাচ্ছে না? এর মধ্যে নিলয় ওর বন্ধুদের সাথে বের হয়ে আসে, আর আশিক নীরার ওপর রাগ করে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে থাকে। আর নীরা নিলয়কে দেখে তাড়াতাড়ি বাইক থেকে নেমে আশিকের বাইকে উঠে পড়ে। এটা দেখে তো নিলয় পুরাই আগুন হয়ে যায়। নীরা আর নিলয়ের চোখাচোখি হতেই নীরা নিলয়কে মুখ ভেঙচি দেখায়, তারপর আশিকের কাঁধে হাত দিয়ে চলে যায়। নিলয়, আজ আসো বাসায়, তোমার বাইকে ওঠার শখ আমি বের করছি। নীরা, আশিক, আমায় এখানে নামিয়ে দে। আশিক, এটা কার বাসা? এটা তো তোর বাসা না। নীরা, কাজিনের, তুই বেশি কথা না বলে আমাকে নামিয়ে দে তো। আশিক নীরাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর এদিকে নীরা বাসার সামনে এসে ভাবছে বাসার মধ্যে ঢুকবে কি ঢুকবে না, কারণ নিলয় তো আজ ওরে চিবিয়েই খেয়ে নেবে। আর নিলয় ঘরে বসে থেকে নীরার জন্য অপেক্ষা করছে। নিলয়, এত বড় সাহস তোমার? আমার কথার অমান্য করো? এত সাহস পাও কই? আজ আসো বাসায়, দেখাচ্ছি তোমার। নীরা কি করবে বুঝতেই পারছে না। আল্লাহ, বাঁচাও আমায়। কেন যে তখন রাগের মাথায় আশিকের বাইকে উঠতে গেলাম? আমার তো মনেই ছিল না, ঘুরে তো ওর কাছেই আসতে হবে। কি করি? নীরা, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওই মুনিরা শাকচুন্নি যখন ওর গায়ের সাথে চিপকে থাকছে তখন তো তুই কিছু বলিস নাই, আর আজ এত মেয়েদের সাথে বসে কিসের এত কথা? হ্যাঁ, আমি তো কিছু বলি না। হ্যাঁ, রাক্ষস আমার বেলায় যত সব। নাকি রাক্ষসটা যদি সত্যি সত্যি আমায় খেয়ে ফেলে? না বাবা, আমি বাসায় যাব না, তার থেকে বরং বাগানে দোলনায় গিয়ে বসে থাকি কিছুক্ষণ। নীরা বাগানে দোলনায় গিয়ে বসে পড়ে, আর নিলয় নীরার জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে। কিন্তু নীরার দেখা না পেয়ে ওর রাগ বেড়ে যায়। ও ভাবে নীরা হয়তো আশিকের সাথেই আছে। নিলয় বাসা থেকে বেরিয়ে গেল আশিককে খুঁজতে। বন্ধুদের সাথে আড্ডা দিতে পেল, কিন্তু নীরাকে পেল না। আশিক বুঝল নীরা আশিকের সাথে নাই। নিলয় এবার টেনশনে পড়ে গেল। কি করবে বুঝতে পারল না। নীরার বাসায় চলে গেল। নীরার মা, কাকে চাই? নিলয়, আন্টি নীরা। নীরার মা, ওই মেয়ের কথা একদম আমার সামনে বলবে না। আমাদের মেয়ে মরে গেছে, আর তুমি কোন সাহসে এখানে এসেছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর শোনো, ওই মেয়েকে বলে দিবে আমরা মরে গেলেও যেন আমায় দেখতে না আসে। ওই মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া। নিলয়, বাস আন্টি, অনেক বলেছেন, আর না। বলেই নিলয় বাসা থেকে বেরিয়ে আসে। নিলয় এবার টেনশনে কান্না করে দেয়। নিলয় বাসায় ফিরে ওর মায়ের কবরের কাছে গিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে। তারপর দোলনার দিকে তাকাতেই দেখে নীরা দোলনায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে ওভাবে শুয়ে থাকতে দেখে নিলয়ের রাগ নিমেষেই মাটি হয়ে যায়। নীরার কাছে উঠে গিয়ে নিলয়ের কপালে আলতো করে চুমু খেললে নীরাকে আলগোছে কোলে তুলে নিয়ে বুকের সাথে জাপটে ধরে বাসার মধ্যে নিয়ে আসে। তিশা, ভাবির কি হয়েছে? নিলয়, চুপ। তিশা, ঠিক আছে, ফিসফিসিয়ে। নিলয় বেডরুমে এসে নীরাকে বিছানায় শুইয়ে দিতে লাগলে নীরা ঘুমের মধ্যে নিলয়কে দু হাতে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় নীরাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বিছানায় আধো শোয়া হয়ে বসে থাকল। এদিকতে নিলয়ের মা খাবার জন্য ওদের ডাকতে আসলে ওদের ওভাবে ঘুমাতে দেখে মুচকি হেসে চলে গেল। নীরার ঘুম ভাঙতে দেখে সে নিলয়ের বুকে। বুঝতে পারল না সে এখানে কেমন করে। নীরা উঠতে গিয়েও উঠল না। নিলয়কে আবার জড়িয়ে ধরে ওর বুকে মাথা পেতে শুয়ে পড়েন নীরা। চুপচাপ নিলয়ের বুকের স্পন্দন শুনতে থাকে। নিলয়ের ঘুম ভেঙে দেখে নীরা এখনও ঘুমাচ্ছে। নিলয় নীরার চুলের মধ্যে আঙুল দিয়ে বিলি কাটতে থাকে। নিলয়, নীর পাখি, তুমি আমার ভালোবাসাটা কেন বুঝো না বলো তো? তুমি ভালো করেই জানো অন্য কোনো ছেলেকে তোমার সাথে দেখলে আমার সহ্য হয় না, আমার রাগ উঠে যায়। তারপরও তুমি সেই কাজটাই বেশি করে করো। নীরা চুপচাপ ঘুমের ভান করে নিলয়ের কথাগুলো শুনছে। নিলয়, নীরু, তুমি আজ আমায় খুব কষ্ট দিছ। আমার সামনে তুমি অন্য কারো বাইকে চড়ে তার কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলে। আই লাভ ইউ জান পাখি, আই জাস্ট লাভ ইউ। তুমি খুব কষ্ট দিছ আমায়, খুব।
নীরা কথা শোনার সাথে সাথে ধুম করে উঠে নিলয়ের কোলে বসে পড়ে। তাই না? আপনার খুব কষ্ট হয়? আমি কিছু করলেই দোষ, আর আপনি কেন আজ কলেজে ওই পেতনিগুলোর সাথে হেসে হেসে কথা বলছিলেন? হ্যাঁ? নিলয়: কোন পেতনি? নীরা: কেন, কলেজ ক্যাম্পাসে? নিলয়: ওরা তো আমার কলেজ লাইফের বান্ধবী ছিল, আজ অনেক দিন পর দেখা, তাই কি? হ্যাঁ তাই কি? হেসে হেসে সবাইকে নিজের দাঁত দেখাতে হবে? অসহ্য লোক একটা। এক মিনিট, তোমার এত গায়ে বাজছে কেন? তুমি তো আমায় ভালোবাসো না। কথাটা বলেই নিলয় নীরাকে কোল থেকে নামিয়ে দাঁড়িয়ে পড়ে। নীরা কি বলবে বুঝতে পারছে না। ও যে গায়ে বাঁধবে, কারণ ও যে নিলয়কে ভালোবাসে, কিন্তু কিছুতেই তা স্বীকার করবে না, তাই চিৎকার করে ওঠে। আপনি আমায় কোল থেকে নামিয়ে দিলেন কেন? নিলয়: মানে আমার কোল আমার ইচ্ছা। নীরা: কিসের ইচ্ছা? হ্যাঁ কিসের ইচ্ছা? আমায় এক্ষুনি কোলে নিবেন, নয়তো কি? নিলয়: নয়তো কি? নীরা: কিছু না, নিতে হবে না, আমার ওয়েট অনেক তো, আর আপনি আপনার মুনিকে কোলে নিন গিয়ে। আপনার কোলে ওঠার অনেক মেয়ে আছে, আমায় নিতে হবে না, আমাকে নিতে আপনার কষ্ট হবে। নিলয় কিছু বলতে যাবে তার আগেই নিলয়ের মা রুমে চলে আসে। নিলয়ের মা: কিরে, তোরা খাবি না? সন্ধ্যা লাগতে এলো। নীরা কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। নিলয়: চলো আসছি। খাবার টেবিলের একপাশে নীরা, অন্য পাশে নিলয়। নীরা হালকা কিছু খেয়েই চলে এলো। নিলয় খাওয়া শেষে রুমে বসে ভাবছে, এই মেয়ে কিসের মধ্যে কি এনে রাগ করলো ভেবেছিলাম। খুব ঠান্ডা একটা মেয়ে, কিন্তু এ তো দেখছি পুরাই উল্টো। কোনোভাবেই ওকে বুঝে উঠতে পারছি না। ও কেন এইসব নিয়ে উল্টো বুঝছে আমায়? আমি যে ওকে কত ভালোবাসি সেটা বোঝে না। আর যত সব গেল কই? রাত 8টা বাজে। নিলয় সারা বাড়ি খুঁজেও নীরাকে পেল না। পর তিশার রুমে গেল। কি রে, কি করছিস? তিশা: ভাবি মামুনির সাথে পাশের বাসার আন্টির বাসায় গেছে। নিলয়: আমি কি নীরার কথা তোর কাছে শুনতে চাইছি? তিশা: তা নয়তো কি, আমি বুঝি না। নিলয় তিশার মাথায় চাপটি মেরে নিজের ঘরে চলে আসলো। ও বাহিরে গেল, আমায় বলে গেল না কেন? এত রাগ কিসের হয় ওর আমার ওপর? ইস, তখন যে কেন আমি ওকে কোল থেকে নামালাম? না হলে তো আমার নির্পাশী এত রাগ করতো না। এখন কি করি, পাখিটার রাগ বেড়ে যাবে। কিন্তু ও এখনো আসছে না কেন? নিলয় ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ল। তিশা খাবার জন্য ডাকলেও খাবে না, বলে দিল। মাঝরাতে ঘুম ভেঙে দেখে নীরা এখনো আসেনি। আবার উঠে নীরাকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে গিয়ে দেখে নীরা সোফায় ঘুমোচ্ছে। নিলয় নীরাকে হালকা ডাক দিল। নীরার কোনো সাড়া না পেয়ে আবার কোলে তুলে নিল। রুমে এসে বিছানায় শুইয়ে দিল। নিলয় লক্ষ্য করল নীরার হাতের আঙুলের নখের কাছে রক্ত জমাট বেঁধে আছে। নীরার নখ কামড়িয়ে এ অবস্থা করছে। নিলয় এটা দেখে খুব রেগে গেল। মেডিসিন এনে লাগিয়ে দিল আঙুলে। এই মেয়েটা আমার এত কষ্ট দেয় কেন? নখ কি খাবার জিনিস নাকি? বুঝি না, মনে হচ্ছে থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দেই। নীরা: ঘুমের ঘোরে। তুমি আমায় ভালোই বাসো না, তাই তো কোলে নিলে না। নিলয় নীরার কথা শোনার সাথে সাথে নীরা নীরা বলে ডাক দিল, কিন্তু নীরা ঘুমে বেঘোর। নিলয়: পাখিটা চুপচাপ ঘুমাতেও পারে না। ঘুমের ঘোরেও আমি তোমায় অনেক ভালোবাসি নীর, কবে যে বুঝবা তুমি? আর তুমিও যে আমায় ভালোবাসো আমি ঠিক বুঝেছি। দেখি কবে তুমি আমায় আপন করে নাও। তোমাকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো ছোট্ট পাখি। বলেই নিলয় নীরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নিলয় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায়। নীরা উঠে নিজেকে বিছানায় দেখে ওর বুঝতে কষ্ট হয় না যে নিলয় নীরাকে নিয়ে এসেছে। নীরা উঠে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে দেখে নিলয়ের মেসেজ। ঘুম থেকে উঠছো? রেডি হয়ে নাস্তা করো। ড্রাইভারকে বলে রাখছি, উনি কলেজে নামিয়ে দেবেন, আবার কলেজ শেষ হলে নিয়ে আসবেন। এর মধ্যে যেন অন্য কিছু না হয়। মেসেজটা পড়ে নীরা নিলয়ের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগে। নীরা: বজ্জাত ছেলে, তোর কি শুনি আমি? যাই করি শুনবো না আমি তোর কথা। কি করবি তুই? গুন্ডা বন মানুষ। আমি সব ছেলের কোলে গিয়ে বসে থাকবো। তোর কি? তুই আমার কোনো কথা শুনিস? হ্যাঁ, যত সব। হ্যাঁ, রাক্ষস। আমার বেলায় যত সব। নাকি রাক্ষসটা যদি সত্যি সত্যি? নীরা কলেজে ঢুকতেই আশিকের সাথে দেখা। আশিক: এতক্ষণে মহারানীর আসার সময় হলো? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। নীরা: কি হয়েছে? আশিক: তোর সাথে আমার কিছু কথা আছে।